প্ল্যাটফর্মে যদি হাফটা হকার দখল করে বসে থাকে, যখন ট্রেন আসছে ঠিক থেকে ভিড়, মানুষ রেল লাইনের ওপর পড়ে যেতে পারে ভিড়ের চাপে, তুই কি করবে? মানুষগুলোকে মরে যেতে দেবে কয়েকজন হকারের জন্য? আর প্রত্যেকে যদি এরকম সরকারি সম্পত্তি নিয়ে নেয়, তাহলে সরকারের আর কোনো সম্পত্তি থাকবে? কলকাতা ফুটপাথে যে হকারগুলো বসে আছে, মানুষ রাস্তায় হাঁটছে, গাড়ি চাপা পড়লে মানুষের মানুষের মৃত্যু হলো, তার পরিবারটা ধ্বংস হলো, সেই পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই? হকারের যেরকম জীবন আছে, যাত্রীরও তো জীবন আছে। এগুলোকে কাছাকাছি আনতে হবে। সরকার যে নীতি নিচ্ছে তাতে মানুষের হাতে কাজ যাবে। স্যার, একেবারে তৃণমূল কংগ্রেস যে দল প্রাক্তন কংগ্রেস নেত্রীর হাত ধরে শুরু হয়েছিল, প্রাক্তন সিপিএম এর হাত ধরে সেই দলটা একেবারে শেষ হয়ে গেল। ভোটের রেজাল্ট বেরিয়েছে আজকের 1 মাস, সেই 1 মাস হওয়ার আগের দিনই তৃণমূল কংগ্রেস বলে আর কিচ্ছু রইলো না, একেবারে ভেঙে গেল। হ্যাঁ, আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। ওই টেলিভিশন চ্যানেলে তৃণমূলে অনেক নেতা আসে, সবার সঙ্গে তো আর ঝগড়া হয় না, কয়েকজনের সঙ্গে মোটামুটি এমনি সম্পর্ক ভালো। একবার সিপিএমের একটা খুব বড় হয়েছিল, র্যালি হয়েছিল ব্রিগেডে, 1-1.5 লাখ হয়েছিল। সিপিএম তো আবার 1.5 লাখ লোককে 10 লাখ বলে। যাই হোক, 1-1.5 লাখ লোক দেখেছিলাম, আলাদা আলাদা করে বসিয়ে ব্রিগেডে কিছু অংশ ভর্তি করেছিল। যাই হোক, 1-1.5 লাখ লোক ঝগড়া করাটা তো একটা কম নয়। দলটা একদিন ক্ষমতায় নেই, 15 বছর হয়ে গেল। তো আমি ঠাট্টা করে বলছিলাম, কি সিপিএম অন্তত 15 বছর ক্ষমতায় নেই, তাও 1.5 লাখ লোক জোগাড় করতে পারলো। তা তোমার দলটা ক্ষমতায় চলে গেলে অন্তত 15 মাস টিকবে তো? সে ঠাট্টা করে বলল, আপনি 15 মাস বলছেন, 1 মাস টিকবে না। আমার দলে সব কটা চুরি করতে এসে কেউ থাকবে না। একদম তৃণমূলের এক নেতা আমাকে বলেছিল। না, আমার বলবো না, দরকার নেই, সে এখনও তৃণমূলেই রয়েছে। ব্যাপারটা ঠিক তাই। তৃণমূল দলটা টেকার কথা ছিল না, কারণ এই দলটা তৈরি হয়েছিল একটা আবেগ নিয়ে। সে আবেগটা হচ্ছে সিপিএমকে ক্ষমতা থেকে সরানোর আবেগ। সেই সময় সিপিএম সম্পর্কে মানুষের এত ঘৃণা ছিল, মানুষ চোখের সামনে যাকে পেয়েছিল তাকে ভোট দিয়ে দিয়েছিল। তখন সিপিএম সম্পর্কে মানুষের এত ঘৃণা ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার আগেও ডিগ্রি জালিয়াতির অভিযোগ ছিল। তিনি বিদেশের একটি ফেক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াতেন, তাও মানুষ তাকে ভোট দিয়ে দিয়েছিল, কারণ লক্ষ্য ছিল একটাই, যেভাবেই হোক সিপিএমটা চলে যাক, আর সহ্য করা যাচ্ছে না। কিন্তু ব্যাপার হলো, তারপরে আবেগটাকে বাস্তবে যদি এটাকে কর্মসূচি, উন্নয়ন এবং একটা মতাদর্শে রূপ দেওয়া যেত, তাহলে হয়তো দলটা টিকত। কিছুই তো করেননি। উনি প্রথম থেকেই ভাবলেন, উনি যেহেতু পরিস্থিতি বদলেছেন, পশ্চিমবাংলাকে বদলে দিতে পেরেছেন, সুতরাং এবার উনি যা বলবেন পশ্চিমবাংলার বাঙালি, ওনার চাকর, সবাই ওনার কথা শুনবে আর কি। আরে বাঙালি যে কারোর চাকর নয় সেটা বোঝা উচিত ছিল, বিশেষত ওনার মতো একজন নেত্রীর। উনি প্রথম কথা রাজনীতিটা না পারেন বুঝতে, না প্রশাসন বুঝতে। হ্যাঁ, গ্রাউন্ড রিয়ালিটিতে মানুষের মনটা বুঝতে পারেন, কিন্তু মানুষের মন বুঝতে পারা, রাজনীতি বোঝার মধ্যে পার্থক্য আছে। আর ওনার এই এতদিন ক্ষমতায় থাকার পরে মানুষের মন বুঝতেও তিনি ব্যর্থ হয়েছিলেন, ফলে তাকে শেষ হয়ে যেতে হলো। তার নিজের রাজনীতি, নিজের পলিটিক্যাল কেরিয়ারকে তিনি নিজের হাতে শেষ করেছেন, কেউ দায়ী নয়, উনি নিজে দায়ী। এবং এই ঋতব্রতরা যখন নতুন তৃণমূল বলছে নিজেদেরকে, এরা বলছে যে আমরা গঠনমূলক বিরোধিতা করব। দেখো, গঠনমূলক বিরোধিতা করাটা ভালো। বিরোধিতা যদি গঠনমূলক হয়, তাহলে সরকার সমঝে চলে। আমি নিজে ভারতীয় জনতা পার্টির কর্মী, আমি তো চাইবো যে আমার দল ভালোভাবে কাজ করুক। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি মনে করি যে বিরোধিতা থাকলেই সরকার ভালো পথে চলে। কারণ সরকার অনেক সময় সরকারের থেকে অনেক কিছু বুঝতে পারে না, যে সে ঠিক করছে না ভুল করছে, সেইটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু বিরোধীদের। বিরোধীরা আন্দোলন করলে, সেই আন্দোলনে যদি জনতা আসে, সেই আন্দোলন যদি গণ আন্দোলনে পরিণত হয়, তাহলে সরকার বুঝে যায় কোথাও একটা গোলমাল হচ্ছে। আর সেটা যদি বুঝতে না পারে, তাহলে সেই সরকারের পতন নিশ্চিত। ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে ক্ষমতায় রয়েছে, কোনো কিছু কাজে যদি তারা দেখে যে মানুষের কোথাও ক্ষোভ তৈরি হচ্ছে, মানুষ আন্দোলন করছে, ভারতীয় জনতা পার্টি কিন্তু সেখান থেকে সরে আসে। জান না, ভারতীয় জনতা পার্টি এখন এতগুলো রাজ্যে ক্ষমতায় আসে। কেন্দ্রে এমন অনেক সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল, মানুষ সেগুলো ভালোভাবে নেয়নি। যেরকম নরেন্দ্র মোদী একদম প্রথম যখন এসেছিলেন, যে ভূমি নীতি নিয়েছিলেন, কোথাও একটা তার মনে হয়েছিল যে ঠিক হচ্ছে না কাজটা, তিনি কিন্তু উইথড্র করে নিয়েছিলেন। বা কৃষি বিল যেটা হয়েছিল, উনি বুঝেছেন যে কৃষি বিল নিয়ে একটা গোলমাল হচ্ছে, গোলমাল পাকানোর চেষ্টা হচ্ছে, তিনি কিন্তু উইথড্র করে নিয়েছিলেন। এইটা হচ্ছে যে কোনো একটা সেনসিটিভ সরকারের প্রধান কাজ। আর তৃণমূল সরকার গোটাটাই মমতা ব্যানার্জির ইগোর ওপর দাঁড়িয়ে আছে। মমতা ব্যানার্জি কি মনে করতেন ইংল্যান্ডের রাজার মতো, দ্য কিং ক্যান ডু নো রং, আমি ভুল করতে পারি নাকি, আমি যা করেছি দুনিয়া সবাই ঠিক করে মানবে এবং আমি ঠিক করেছি। এই যে
মানে কি বলবো, অহং, এইটাই কিন্তু মমতা ব্যানার্জিকে শেষ করে দিয়েছে। আর উঠে দাঁড়ানো ওনার পক্ষে সম্ভব নয়, হাঁটু ভেঙে গেছে। ওই যে বলে না মাজা ভেঙে গেছে, ও কোমর ভেঙে গেছে, ওনার নেই। স্যার, আপনি যেটা বলছিলেন যে বিজেপি বারংবারই যখন সিদ্ধান্ত নিচ্ছে, যখন মনে হচ্ছে যে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না, তখন সেটার থেকে সরে এসছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে রেল থেকে হকার উচ্ছেদ হচ্ছে। এখন বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু কেন্দ্রে তো বিজেপি ছিলই। এবং অনেক জায়গা থেকে যেটা আমরা দেখতে পাই যে রেলে দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে, তারপরে ট্রেন লেট হওয়া। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মানবিকতার দিক থেকেও সেসব দিকে ভেবে দেখা যেত না যে এই হকারগুলোকে, হ্যাঁ এটা ঠিক যে সেগুলো রেলের জমি, সরকারি জমি, কিন্তু এই যে এই মানুষগুলো বলছে যে এক হাত আমাদের জায়গা দিলেও আমরা ব্যবসাটা করব, তো মানবিক দিক থেকে আপনার মানে মনে হয় কি কোথাও যে একটু ভেবে দেখা যেত এই মানুষগুলোর জন্য? একটা কথা বলি, মানবিকতার প্রশ্নটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে আমি নিজে নিয়ে যাব, চলো। এখন আর দেখানোর উপায় নেই। দমদম স্টেশনে যখন হকাররা ছিল, এমন যে কোনো দিন হতে পারতো 10টা-20টা লোক ট্রেনের সামনে পড়ে মরে যেতে পারতো। প্ল্যাটফর্ম তার বাড়ানোর জায়গা নেই। প্ল্যাটফর্মে যদি হাফটা হকার দখল করে বসে থাকে, যখন ট্রেন আসছে ঠিক থেকে ভিড়, মানুষ রেল লাইনের ওপর পড়ে যেতে পারে ভিড়ের চাপে, তুই কি করবে? মানুষগুলোকে মরে যেতে দেবে কয়েকজন হকারের জন্যে? আমি আবার বলছি, আমি কিন্তু হকারদের ঠিক মতো তারা যাতে ব্যবসা করেন আমি তার পক্ষে, কিন্তু ওই রেলের জায়গা দখল করে নয়। আচ্ছা, দমদম স্টেশন থেকে বেরিয়ে মেট্রো রেলের সামনে দিয়ে একটা রাস্তা দমদম রোডের মতো দিকে গিয়েছিল, 10-12 ফুট রাস্তা, তার অর্ধেকটা হকার বসে আছে, অর্ধেকটা হকার জুড়ে বসেছিল। যখন মেট্রো থেকে লোক নামছে, যখন ট্রেন থেকে লোক নামছে, এ তার ঘাড়ে পড়ছে, সে এর ওপর পড়ছে, এক হাঁটু কাদা হয়ে যাচ্ছে। ওটা কি খুব সুস্থ পরিবেশ? তুমি বলো, কি করবে তখন? 10টা-20টা লোককে মরে যেতে দেবে? এটা তো হয় না। এগুলো সরকারকে কোথাও না কোথাও রাশ টানতে হবে। মানুষের যেরকম কাজ করে খাওয়ার অধিকার আছে, মানুষেরও তো সুস্থভাবে যাতায়াতের অধিকার আছে। আর প্রত্যেকে যদি এরকম সরকারি সম্পত্তি নিয়ে নেয়, তাহলে সরকারের আর কোনো সম্পত্তি থাকবে না। এগুলো হচ্ছে সিপিএমের পলিসি, সিপিএম এগুলো শিখিয়েছে। সেদিন হঠাৎ করে তড়িৎ সর্দারকে 85-86 বছর বয়সে চলে আসতে দেখলাম। আমার প্রশ্ন যে এই মানুষগুলো হকার কেন হলো? এদের বিকল্প রোজগার আপনারা দিতে পারেননি কেন? আর যদি হয় ওই রেলের জমিতেই করতে হবে। বিকল্প রাস্তা রোজগার নিশ্চয়ই ওরা পাবে, কিন্তু রেলের জমিতে নয়। রেলের জমিতে উন্নয়ন হবে। মানুষ যারা যাতায়াত করে তারা মানুষ না নাকি? তারা মরে যাবে? তারা যে বাড়ি থেকে আসছে তারা মরে যাবে? তুমি দেখো তো কলকাতা ফুটপাথে যে হকারগুলো বসে আছে, মানুষ রাস্তায় হাঁটছে, গাড়ি চাপা পড়লে মানুষের মৃত্যু হলো, তার পরিবারটা ধ্বংস হলো। সেই পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই? তাই মানবিকতা যেরকম মানবিকতা কখনো একমুখী হতে পারে না, মানবিকতা বহুমুখী। হকারের যেরকম জীবন আছে, যাত্রীরও তো জীবন আছে। এগুলোকে কাছাকাছি আনতে হবে। ভারতীয় জনতা পার্টি যে নীতি নিচ্ছে, তাতে মানুষের হাতে কাজ যাবে। তাই ওই সিপিএমের রাস্তায় যে রেল দখল করে বসে পড়ো, ওই যেন সিপিএমের পৈতৃক জায়গা, ওইভাবে চলে না কিন্তু। আমি বলছি স্যার, তার মানে কি এদেরকে পুনর্বাসন বা অন্য কোনো কাজ দেওয়া হবে? কাজ যখন হবে এরাও কাজ পাবে। আর একটা কথা তোমাকে পার্সোনালি বলি, এই হকারের অনেকেই বিভিন্ন জায়গায় দোকান আছে। এই হকারের অনেকে বিভিন্ন জায়গায় দোকান করে রেখেছে, কিন্তু এই জায়গাটা ছাড়বে না। তুমি আর একটা জায়গায় দোকান করে দাও, আবার এই হকারে ওটা বেচে দিয়ে বা ওটা ভাড়া লাগিয়ে এখানে চলে আসবে। দিস শুড বি স্টপড। আমি আবার বলছি, এটা আছে অবশ্যই, কিন্তু এর বাইরেও তো কিছুই একদম মানে খেটে খাওয়া মানুষও আছে যারা ওই জেলা থেকে আসছেন, এসে স্টেশনে হোক কিংবা স্টেশনের বাইরে কোথাও, সেটা রেলের জমি হোক কিংবা সরকারি জমিতেই হোক, ঘুগনি বা ডিম সিদ্ধ বিক্রি করছে। তো এই যারা ধরুন বেআইনিভাবে করছে, অনেক জায়গায় দোকান আছে, তাও আর একটা দোকান রেলের জমিতে নিচ্ছে, এর বাইরে যারা এই খেটে খাওয়া মানুষ, মানে তাদের দিকটা কিভাবে আপনারা দেখছেন? তাদেরকে মেরে তাড়াই দিত। আমার কথা তোমাকে একটা উদাহরণ দিই। সরকারের একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে, রাস্তার ক্রসিং থেকে 50 মিটার দূরত্বে হকার বসবে, ক্রসিংয়ের কাছে থাকবে না। তুমি কলকাতা ঘুরে দেখো, একটা মেনেছে? মানেনি। তুমি গড়িয়াহাট থেকে রাসবিহারী এভিনিউ ধরে কালীঘাটে মেট্রোর দিকে আসো, একটা জায়গা ফাঁকা নেই। তুমি শ্যামবাগ যে 5 মাথার মোড় থেকে হেঁটে হেঁটে কলেজ স্ট্রিটের দিকে আসো, একটা জায়গা ফাঁকা নেই। সে দোকানগুলো ট্রান্সফার হয়, আবার মালিকানা ট্রান্সফার হয়। আজকে এ হকার হচ্ছে, কালকে আরেকজন হকার দেবে, টাকা এদিক ওদিক হয়। আর প্রত্যেকটাতে কিছু লোক তারা ওখান থেকে তুলতো এতদিন। বিজেপি করে না, এসব করবে না। ফলে আমি আবার বলছি, আমি কিন্তু প্রত্যেক মানুষের হাতে কাজ দেওয়ার পক্ষপাতী। কিন্তু তুমি যদি শহরের উন্নয়ন করতে চাও, ধরো কলকাতায় একজন বিদেশি বিনিয়োগকারী এলো, সে একবার শ্যামবাজারে নামলে যদি বিধান সরণি দিয়ে হাঁটে, এই রাজ্যে বিনিয়োগের কাটা মাথায় উঠে যাবে। তার বলে এই শহরে হাঁটাচলা করা যায় নাকি?
তোমাকে তো তাদের কথাও ভাবতে হবে, তাই না? তাই এদের নিশ্চয়ই এদের হাতে কাজ, এদের একটা বিকল্প জায়গা, সেগুলো যেরকম দেওয়া যেতে পারে, বিভিন্ন সব মানে দোকানের কমপ্লেক্স করা যেতে পারে, সেখানে তারা কাজ পেতে পারে। কিন্তু মানে রাস্তাঘাট এগুলোতে যাতায়াতের ব্যবস্থাকে ছেড়ে দিয়ে এদের করা উচিত। মানে এটা স্যার আপনি বলছেন এদেরকে পুনর্বাসন দেওয়া হবে কোনো না এদের কোনো পুনর্বাসন দেওয়া হবে কিনা দ্যাট শুড বি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট। আমি কিন্তু সব মানুষের হাতে কাজ দেওয়ার পক্ষপাতী, এই হকাররা তো তাদের মধ্যেই পড়ে। কিন্তু স্টেশন বা এগুলোকে ছেড়ে দিলে, এই যে ধরো দমদম অমৃত ভারত স্টেশনে কোটি কোটি টাকা এসেছে, কিচ্ছু করা যাচ্ছে না, হকাররা উঠবেই না। এটাই তো সমস্যার জায়গা। এই হকার যারা বসিয়েছে তারা প্রচুর টাকা কামিয়েছে এই তৃণমূলের নেতাগুলো, তাই এগুলোকে বন্ধ করতে হবে। কিন্তু আমি মানুষের হাতে কাজ দেওয়ার পক্ষপাতী। আবার আমি বলছি, সরকার যে নীতি নিচ্ছে তাতে মানুষের হাতে কাজ যাবে। আর এই যে স্যার যেটা আপনি বললেন যে এদেরকে তৃণমূলের কিছু নেতারা বসিয়েছিল, টাকা খেয়েছিল, তো হকারদেরকে তো তুলে দেওয়া হচ্ছে, এই নেতাদেরকে কি ধরা হবে? এখন যারা বসিয়েছিল তাদের নিশ্চয়ই ধরা উচিত, কিন্তু হয় কি জানো তো, এগুলো অনেক সময় মুখে মুখে ব্যবসা হয়। মিস্টার এক্স একজনকে বসিয়ে দিয়েছে, যে ও যায় দৈনিক কত টাকা দিবি আমাকে। এই লোকগুলোকে তো ধরা মুশকিল হয়, কারণ এগুলো তো কোথাও লিখিত পড়িত কিছু নেই। ওই লোকগুলোকে ধরা উচিত বলে আমি মনে করি, কিন্তু আইনের চোখে এদের সত্যি ধরা যাবে কি না সেটা একটা প্রশ্ন আছে। কিন্তু এই যে লোকগুলো, এরা হচ্ছে দালাল টাইপের, এই দালালগুলোকে এবারে নিষ্ক্রিয় করার দরকার আছে। স্যার একদিকে আমরা এই যখন হকার উচ্ছেদ হচ্ছে, আমরা তখন এই মুহূর্তে সিপিএম বলছে তারা বারবার, তৃণমূলেরও একটা অংশ বলছে যে বিজেপি গরিবদের দল নয়। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পরিচারিকার কাছ থেকে উঠে আসা, পরিচারিকার কাজ করতেন, সেখান থেকে উঠে আসা বিধায়ক আয়ুষ গ্রামের কলিতা মাঝি, তাকে বিজেপি তাদের ক্যাবিনেটের মন্ত্রী করছে। তো এই যে মানে একদিকে আপনারা এরকম, অন্যদিকে খগেন মুর্মু আছেন, এনাদেরকে যখন আপনারা মন্ত্রী করছেন, অন্যদিকে যখন মানে হকার উচ্ছেদ হচ্ছে, গরিব মানুষের পেটে লাথি পড়ছে, তো এই বিষয়টাকে কিভাবে কম্প্যারিজন করবেন? না, আমার কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টি মোটেই গরিবদের বিরুদ্ধে নয়। ভারতীয় জনতা পার্টির 12 বছরের শাসনে প্রায় 28 কোটি মানুষকে দারিদ্র্য সীমার উপরে তোলা গেছে নরেন্দ্র মোদীর শাসনে। সিপিএমের লোকদের একটু গিয়ে বলো একটু পড়াশুনো করতে, ওরা পড়াশুনো করে না তো। 28 কোটি মানুষ দারিদ্র্য সীমার উপরে উঠে এসছে, মানে দারিদ্র্য দূরীকরণ হয়নি। আমার কথা হচ্ছে এখানে পরিষ্কার, কলিতা মাঝির কথা বললে, চন্দনা বাড়ুর কথা বলো, এই মানুষগুলোকে কারা তুলে এনেছে? ভারতীয় জনতা পার্টি। কলিতা মাঝিকে কে মন্ত্রী করেছে? ভারতীয় জনতা পার্টি। তার কি মন্ত্রী হওয়ার অধিকার নেই সে লোকের বাড়ি কাজ করে বলে? চন্দনা বাউরি অত্যন্ত সৎ, সে মাথায় ঝুড়ি নিয়ে জোগাড়ের কাজ করতো, তো সেও ভারতীয় জনতা পার্টি তাকেও তুলে এনেছে। তাই বিজেপিকে ওই জ্ঞান দেওয়ার দরকার নেই সিপিএমে জ্ঞান দেওয়ার দরকার নেই, কারণ সিপিএম একটা অসম্ভব এলিটিস্ট দল। ওই ধুতি পাঞ্জাবি ধবধবে পরা লোকগুলোই সিপিএম শাসন করে গেছে। সুতরাং ওইগুলো বাদ দিলাম। আর কারোর পেটে বিজেপি লাথি মারে না। বিজেপি এমন একটা সিস্টেম চায় যেখানে স্টেশন, বাস স্ট্যান্ড, সরকারি জায়গা, সেগুলোকে ছেড়ে দিতে হবে, কারণ সরকার উন্নয়নমূলক কাজ করবে। অন্যদিকে মানুষের গরিব মানুষের জন্য যে সমস্ত প্রকল্প আনা হবে তাতে গরিব মানুষ কাজ পাবে। বাট দ্যাট ডাজ নট মিন যে ওইরকম ফুটপাথ জুড়ে বসে পড়বো, সমস্ত স্টেশন জুড়ে বসে পড়বো, এটা হতে পারে না। এগুলো কখনো চলতে দেওয়া যায় না। মানে এই যে ধরুন আজকের যে হকারগুলোকে মানে যাদেরকে উঠে যেতে হচ্ছে, এনারা না অনেকেই চাইছেন যে তারা প্রপার লাইসেন্স নিয়ে ব্যবসাটা করতে, হয়তো স্টেশনে ব্যবসা করলে তাদের ইনকামটা বেশি হয়। তো যাদের হয়তো অন্য কোথাও দোকান নেই, এমন অনেক হকারদের সাথে মানে কথা বলেছি, তো তাদের জন্য কি কোনো রকম ব্যবস্থা করা হবে আগামী দিনে, কি মনে হয়? এই একটা কথা বলি, সরকার অনেকের কথাই ভাবছে, নিশ্চয়ই তাদের কথা ভাবনা চিন্তার মধ্যে রাখা হবে। আগামী দিনে সরকার ভাববে, কিন্তু আপাতত স্টেশন চত্বর পরিষ্কার করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ রেলের উন্নয়নের কাজ হচ্ছে। দমদম স্টেশন অনেক দিন আগে অমৃত ভারত স্টেশনের মর্যাদা পেয়েছে, প্রচুর টাকা এসে পড়ে যাচ্ছে, টাকাগুলো খরচ করা যাচ্ছে না। প্ল্যাটফর্মের উন্নতি হবে, ওখানে আলো ভালো করে লাগবে, স্টেশনে যে অ্যাপ্রোচ রাস্তাগুলো তৈরি হবে, পাশাপাশি নতুন টিকিট কাউন্টার তৈরি হবে। দমদম স্টেশনের পাশে দেখবে একটা জায়গা, ওটা রেলের পড়েছিল, অটো স্ট্যান্ড হয়ে বসছিল, সেখান থেকে তুলে দিয়ে সেই জায়গায় কিছু মানুষ যাতে সেখানে বসতে পারে, স্টেশন চত্বরে ভিড় কম হয়ে দেখতে হবে। মনে রাখবে, আমি দমদমের উদাহরণ দিচ্ছি কেন, কারণ দমদমটা তো নিজের চোখে রোজ দেখি। ওখানে মেট্রো রেল আছে, চক্র রেল আছে, এমনি রেল আছে, তার উপরে যদি তুমি হকার চাপাও, এটা তো মানে অস্বাভাবিক পরিস্থিতি হবে। সিপিএম এগুলো বোঝে না, তাই সিপিএমের কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না। কিন্তু এটা ঠিকই যে মানুষের জন্য হাতে বিকল্প কাজ দেওয়া উচিত বলে আমি মনে করি। দল এবং সরকার নিশ্চয়ই সেসব ভাবনা চিন্তা মাথায় রাখবে।